চোখে তেজি সূর্যের আলো পড়ায় ঘুম ভাঙল আয়ানার। চোখ ডলে উঠতে চাইলে বুঝতে পারল তার পেটের উপর কিছু একটা রাখা। চোখ মেলে পেটের দিকে তাকাতেই আঁতকে উঠল সে। কারোর হাত তার কোমর শক্ত করে জড়িয়ে আছে। হাতের মালিকের দিকে চোখ যেতেই বুঝতে পারল তার গম্ভীর স্বামী তাকে জড়িয়ে ধরে আছে। হয়তো অজান্তেই তার কোমর আঁকড়ে ধরেছে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আয়ানা একটা জিনিস আবিষ্কার করল, তা হল তার বর সুদর্শন হলেও মাত্রাতিরিক্ত গম্ভীর। এই যে ঘুমিয়ে আছে তাও মুখটা গম্ভীর করে রেখেছে। আয়ানা মনে মনে ভাবল, লোকটা হাসতে জানে না নাকি। ঘুমের মধ্যেও মুখটা এমন গম্ভীর করে রেখেছে যেন কোনো ঘুমিয়েও কোনো সিরিয়াস কাজ করছে। নিজের আবোল তাবোল পর্যবেক্ষণ শেষে আয়নার মনে হল এবার তার ওঠা উচিত। অনেক দেরি হয়ে গেছে হয়তো। সময় দেখার জন্য মাথা এদিক ওদিক ঘোরাল আয়না। বেডের ডান দিকে কাঙ্ক্ষিত বস্তু ঘড়ি পেয়ে তাতে সময় দেখে নিল সে। ৮:১০ বেজে গেছে, তার মানে অনেক দেরি হয়ে গেছে। ওঠার জন্য উসকুস করতে লাগল সে। কিন্তু উঠবে কিভাবে? যেই শক্ত করে ধরে রেখেছে দেখে ফোঁস করে শ্বাস ছাড়ল সে। অনেক সাবধানতার সাথে তাকে উঠতে হবে, না হলে লোকটা জেগে যাবে। আর লোকটা জেগে গেলে তাকেই লজ্জায় পড়তে হবে। আয়না চোরের মতো আদৃশের দিকে চোখ রেখে ধীরে ধীরে হাত উঠাতে লাগল। কিন্তু যেই ভয় মনে ছিল তাই সত্যি হল। আদৃশের ঘুম ভেঙে গেল আয়নার নড়াচড়া করায়। হাতে নরম কিছুর স্পর্শ উপলব্ধি করায় ঘুমে ব্যাঘাত ঘটল আদৃশের। পিট পিট করে চোখ খুলে পাশে থাকাতেই দেখল আয়না গোল গোল চোখ করে তার দিকে তাকিয়ে আছে। আয়না আগে থেকেই তাকিয়েছিল, আর আদৃশের তাকানোতে দুজনের দৃষ্টির মিলন ঘটল। হঠাৎ করে আদৃশের তাকানোতে ভড়কে গেল সে। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না আয়না। সে আদৃশের দিক থেকে নজর সরিয়ে এদিক ওদিক তাকাতে লাগল। গাল দুটোতে লজ্জার আভা ছড়িয়ে পড়ল। এটা খুবই ছোট একটা বিষয়, তারপরও তার কেন যেন লজ্জা লাগছে। বড্ড বেশি লজ্জা লাগছে। আদৃশ আয়নার এমন অদ্ভুত ব্যবহারের কারণ বুঝে উঠতে পারল না প্রথমে। আয়নার লাল আভাযুক্ত ফুলো ফুলো গালজোড়া অবলোকন করতে লাগল। মনে মনে ভাবতে লাগল, মেয়েটা এত আদুরে কেন? এই লাল আভাযুক্ত ফুলো গাল দেখে ইচ্ছা করছে একটু টেনে আদর করে দেই। কিন্তু এই মেয়ে লজ্জা পাচ্ছে কেন? পরক্ষণেই নিজের হাতের দিকে নজর যেতেই ঘটনা বুঝতে পারল আদৃশ। নিজের হাত আয়নার কোমরে দেখে অপ্রস্তুত হল সে। দ্রুত হাত সরিয়ে উঠে বসল। আয়নাও উঠে বসে গেল। হাতে, গলায় আর গালের কিছু অংশে চিটমিট করে জ্বলছে। হয়তো গহনা আর শাড়ির ঘষাতে এমন হয়েছে। আয়না হাতের লাল লাল হওয়া জায়গাটা দেখছে। আদৃশ উসকুস করছে কিছু বলার জন্য। শেষে আয়নার দিকে না তাকিয়ে এক নিঃশ্বাসে বলল, শোনো, আমি দুঃখিত। আমি আসলে তেমনটা ইচ্ছা করে করিনি। আমি অমন ছেলে না। ঘুমের ঘোরে হয়ে গেছে। নিজের কথা শেষ করে আর এক সেকেন্ডও বসল না আদৃশ। সোজা ওয়াশরুমে গিয়ে ধুম করে দরজা লাগিয়ে দিল। আয়না এখনো হাঁ করে আদৃশের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদৃশের বলা সরি এখনো তার হজম হয়নি। আদৃশ যে সরি বলবে চিন্তার বাহিরে ছিল তার। অন্যদিকে আদৃশ ওয়াশরুমের দরজা লক করে বেসিনের সামনে গিয়ে দাঁড়াল। মুখে পানি ছিটা দিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে রইল। নিজের মাঝের পরিবর্তনগুলো দেখার চেষ্টা করতে লাগল। নিজেই নিজেকে বলতে লাগল, এসব কি হচ্ছে আমার সাথে? ওই মেয়ের কাছাকাছি থাকলে আমার হার্ট এত জোরে লাফায় কেন? যেই আমি কখনো কারোর সামনে নিজের অনুভূতি প্রকাশ করি না, সেই আমার সবকিছু ওই মেয়ের সামনে থাকলে এলোমেলো হয়ে যাচ্ছে। ওয়াই? এক রাতে আমার মাঝে এই পরিবর্তন কোথা থেকে আসলো? এতটুকুন একটা পুচকি মেয়ের সামনে আমি
আদৃশ কখনোই নত হতে পারি না, কখনোই না। নিজের চুল খামচে ধরল আদৃশ। পুনরায় বিড়বিড় করল, নিজেকে আর নিজের অনুভূতিকে সামলে রাখতে হবে। এসব প্রেম ভালোবাসা কিছু হয় না, সব ধোঁকা, সব। আর এসব অল্প বয়সী মেয়েরা অনেক বেশি আবেগপ্রবণ হয়। সেই আবেগে আমি একজন ম্যাচুর মানুষ হয়ে গা ভাসাতে পারি না। আয়না এখনো আগের জায়গায় বসে আছে। কি করবে বুঝতে পারছে না। গহনাগুলো সব একে একে খুলে রেখেছে। কিন্তু শাড়ি, তা তো চেঞ্জ করা হলো না। পরনের শাড়িটাকে এখন খুব বেশি বিরক্তিকর লাগছে আয়নার। শরীরটা মেজমেজ করছে। শাওয়ার নিতে পারলে ভালো লাগতো। কিন্তু তার লাগেজ, কাপড় কোথায় আছে জানা নাই তার। তাই বিরক্ত লাগা সত্ত্বেও চুপচাপ বসে আছে। আদৃশ ফ্রেশ হয়ে এসে দেখল আয়না ঠোঁট উল্টে নিজের হাত উল্টে পাল্টে দেখছে। প্রথমে এর কারণ না ধরতে পারলেও গলার দিকে চোখ যেতেই একটু অস্থিরতা কাজ করল আদৃশের মনে। গলার দিকটায় লাল লাল হয়ে আছে। সে এক পা, দুই পা করে আয়নার কাছে গিয়ে দাঁড়াল। জিজ্ঞাসা করল, হাতে, গলায় কি হয়েছে? এমন লাল লাল হয়ে আছে কেন? আয়না হুট করে আদৃশের আওয়াজ শুনে একটু ভয় পেলেও নিজেকে সামলে নিল। মিনমিন করে বলল, শাড়ির কাজ আর গহনার ঘষা লেগে এমন হয়েছে। আদৃশ ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। বিরক্তিতে কপাল কুঁচকে এলো তার। এখন এই দাগ দেখে মানুষজন উল্টাপাল্টা ভাবলে কি হবে? আয়নার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, স্টুপিড একটা। এসব জঞ্জাল পরে ঘুমালে তো এমন হবেই। এখনো বসে আছো কেন স্টুপিড? যাও ড্রেস চেঞ্জ করে আসো। আদৃশের বকা খেয়ে আয়নার মুখটা কাদো কাদো হয়ে গেল। ঠোঁট উল্টে ভাবতে লাগল, তার জামাই ও বুঝি রিয়ার আর তার মার জামাইয়ের মতো হবে। কি হলো যাও? আয়নার হেলদোল না দেখে হালকা ধমক দিয়ে বলল আদৃশ। আয়না কেঁপে উঠে কেঁদেই ফেলল এবার। কোনো শব্দ হচ্ছে না, শুধু চোখ দিয়ে টপরপ করে পানি পড়ছে। আয়নার চোখে পানি দেখে আদৃশ নিজের বুকের মধ্যে কেমন চিনচিন ব্যথা অনুভব করল। তার এই অল্প বকায় যে আয়না কেঁদে ফেলবে বুঝতে পারেনি সে। আদৃশ আয়নার দিকে ঝুঁকে বিছানার দুপাশে নিজের হাত রাখল। হঠাৎ আদৃশের এত কাছে আসার কারণ বুঝে উঠল না আয়না। ফেল ফেল করে তাকিয়ে রইল সে। আদৃশ আয়নার চোখে চোখ রেখে বলল, কি সমস্যা? ফ্রেশ হতে বললাম, তাতে কাঁদলে কেন? তোমার কি এই জঞ্জাল পরে বসে থাকতে ইচ্ছা করছে? তাহলে বসে থাকো। আয়না নিম্ন স্বরে বলল, আসলে আমার লাগেজ কোথায় আমার জানা নেই। আমি ফ্রেশ হয়ে কি পরব? এবার কাহিনী বুঝল আদৃশ। আয়নার কপালে একটা টোকা মেরে বলল, তুমি আসলেই একটা স্টুপিড। এতক্ষণ বলা যেত না এই কথা? আদৃশ নিজের ফোন নিয়ে বেলকনিতে চলে গেল কাউকে কল করতে। আয়না কপাল ঘষতে ঘষতে বিড়বিড় করে বলল, বারবার স্টুপিড স্টুপিড করে কেন? এখন তো জানল কি সমস্যা, তাও হেল্পও করল না। লোকটা একদম ভালো না। সবাই অবশ্যই জানাবেন গল্প কেমন হচ্ছে। আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।